কিন্তু তাদের উদ্ধার করতে মোদিজির হাত কোথায়, অমিত শাহর হাত কোথায়? সরকারি ব্যবস্থায় তাদের, তা তো ভারতীয়, ভারতের মধ্যে আছে, ভারত সরকার তাদের পরিষেবা দিতে পেল না। সেখানেও ওই বিমান কোম্পানিগুলোকে লুটার জন্য সুযোগ দেওয়া হলো, তাতেও কি মোদিজির কাটমানি ছিল নাকি? তাদেরকে কেন নিয়ন্ত্রণ করা না? ওই অবস্থায়, আপাতকালীন অবস্থায় ভারত সরকারের তাদের উদ্ধার করার এবং বাড়ি ফেরানোর দায়িত্ব নেওয়া উচিত ছিল। তাহলে ভারত সরকারের ভূমিকা কোথায়? তাদের সুরক্ষা দেওয়াতে ভারত সরকারের ভূমিকা নেই, তাদের রেস্কিউ করতে, তাদের বাড়ি ফেরাতে ভারত সরকারের ভূমিকা নেই। তাহলে ভারত সরকার কি একটা কর্পোরেট কোম্পানি হয়ে গেল? আরে যুদ্ধ হোক না, পাকিস্তানের যুদ্ধ হলে আমরাও যাব, আমাদেরও ট্রেনিং দিক, অস্ত্র দিক, আমরা দেশের জন্য লড়বো। রক্ত বন্যায় ভাসল ভূস্বর্গ। এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে অমিত শাহ কাশ্মীর সফরে যান। সেখানে কি আলোচনা হয়েছিল? এবং একই সঙ্গে নরেন্দ্র মোদী কাশ্মীর সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তাই বাতিল হয়ে যায়। কি এমন বিশেষ কারণ যে তিনি কাশ্মীর থেকে দূরে থাকলেন? কি বলবেন এই বিষয়ে? দেখুন, উনি কোথায় থাকবেন না থাকবেন এইটা তো আমি বলতে পারবো না কেন থাকবেন, কারণ উনি দেশ বিদেশে ঘুরতে ভালোবাসেন আর নির্বাচনী প্রচার করতে ভালোবাসেন। কিন্তু কাশ্মীরে যে রক্ত ঝরেছে এইটা নিয়ে পুরো ভারতবর্ষ উত্তাল, কেন ভারতীয়দের রক্ত ঝরছে। আর যখনই এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটছে পুরো ভারতবর্ষ একটাই প্রশ্ন করছে, সিকিউরিটি সিস্টেম, সিকিউরিটি স্কোয়াড্রন অফ কেন করে দেওয়া হচ্ছে? পুলওয়ামা কাণ্ডে একই ব্যাপার, 300 কিলো RDX নিয়ে একটা গাড়ি নির্বিবাদে ঢুকে গেল, গিয়ে সব গাড়ি উড়িয়ে দিল। আমরা প্রায় 40-42 জন আমাদের বীর সৈনিককে হারালাম এবং তার তদন্ত হলো না। তো অদ্ভুত লাগে না, এত বড় একটা ঘটনা ঘটলো। এইবারেরও ঘটনায় একই জিনিস, কোনো সিকিউরিটি নেই, যেটা কাশ্মীর সবথেকে হাই অ্যালার্ট এলাকা এবং যেখানে এত পর্যটন যায় পাহাড়ের উপরে, সেখানে যে সুরক্ষার প্রয়োজন আছে সেইটা ইন্ডিয়ান ডিফেন্স বুঝলো না, আর্মি বুঝলো না, অমিত শাহ বুঝলো না, মোদি বুঝলো না। কিন্তু ওই জায়গাটা ফাঁকা আছে, টেররিস্টরা বুঝে গেল এবং ঘটনা ঘটার আধ ঘন্টা পর পর্যন্ত কেউ গেল না। 120 কিলোমিটার পাকিস্তান বর্ডার ক্রস করে আসলো এবং তারা সেই কাজটা কমপ্লিট করে ফিরে গেল, কাউকে ধরতে পারলো না। এবারে কাকে কোথায় 2-4টে লোককে মেরে দিয়ে বলবে আমরা সন্ত্রাসবাদীদের মেরে দিলাম, এই গল্প আমরা বহুদিন ধরে শুনছি, কিন্তু আমার মনে হয় এটা অনেক বেশি হয়ে গেছে। এই নির্বাচনের আগে এইভাবে ভারতীয়দের হত্যা করা, এইটা যদি প্রথা হয়ে যায় রাজনৈতিক ফায়দা তোলার জন্য, এটা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক। এবং এর প্রতিক্রিয়াতে যে ভারতবর্ষে প্রতিক্রিয়া হচ্ছে বা পরিবেশ নষ্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় মুসলিমদের ব্লেম করা হচ্ছে, মুসলিমদের আক্রমণ করা হচ্ছে, তাহলে এই ঘটনা সেরকম ঘটনা হয়ে গেল না? অনেক সময় দেখা যাচ্ছে বিজেপির লোক গিয়ে হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙছে, এ তো হাতে নাতে প্রচুর ধরা পড়লো। কিন্তু যদি আপনি বলেন দেবদেবী ভেঙেছে, হিন্দু ভাঙতে পারে না, এটা মুসলমানই ভেঙেছে, এখানে আবার সেই একই রকম ব্যাপার, হিন্দুদের হত্যা করা হয়েছে, অতএব হিন্দু না এরা মুসলমান। আপনি কি করে বলতে পারেন এটা মুসলমানদেরই কাজ? এরা পাকিস্তান থেকেই এসছিল। যদি কুম্ভ মেলায় মানুষকে হত্যা করার পর, মানে যে পরিমাণ লোককে ডাকা হয়েছে তাদের বেরোনোর আসা যাওয়ার পথ রাখা হয়নি, ওই রকম বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, মহিলা, তারা লাখো লাখো মানুষ ঢুকেছে এবং পদপিষ্ট হওয়ার পর তাদের উদ্ধার না করে লাশগুলোকে বুলডোজার দিয়ে পুঁতে দেওয়া হয়েছে এবং এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ। তো তারা কি সব চাঁদে চলে গেল? খুব পরিষ্কার তারা মারা গেছে, তাদের বাড়ি পৌঁছাবে। আরে 2 দিন 4 দিন 1 মাস 2 মাস পর, ধরুন গাড়ি ভাড়া নেই, কিছু নেই, ভিক্ষা চেয়ে পথে হেঁটে বাড়ি পৌঁছবে, তারা আজও পৌঁছালো না। তো তাদের আমরা তো এখন ওই কথাগুলোকে সত্য মানবো যে ওদের বুলডোজার দিয়ে চেপে ওই নদীর তটে ওদেরকে পুঁতে দেওয়া হয়েছে। কারণ এই লাশ পাতার ঘটনা করোনা পিরিয়ডে আমরা দেখেছিলাম, যাদের চিতা নেই, হিন্দুদের তো পোড়ানো হয়, তো মরে যাওয়ার পর তাকে মাটিতে পুঁতে দেওয়া হবে, শিয়াল কুকুর সেগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আবার সে যখন জীবিত আছে সে তখন অক্সিজেন পাবে না, ওষুধ পাবে না, স্ট্রেচার পাবে না, অ্যাম্বুলেন্স পাবে না। এটা নাকি উন্নত ভারত, মোদিজির ভারত, $5 ট্রিলিয়ন ইকোনমি, দুনিয়ার সেরা হবে, দুনিয়া মে বেহতরিন সুপার পাওয়ার বনেগা। তো এই যে অবস্থা, আজকের দিনে হিন্দু মুসলমান না করে
এটাকে বুঝতে হবে যে প্রতিবার এরম ভয়ঙ্কর ঘটনা হলে সিকিউরিটি স্কোয়াড্রন তুলে দেওয়া হয় কেন, এবং তারপরে তাকে রাজনীতিতে ব্যবহার করে গদি মিডিয়া হিন্দু মুসলমান করে। আজ যখন ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাই একটাই প্রশ্ন করছে, সিকিউরিটি সিস্টেম ছিল না কেন, কেন তারা ট্রিটমেন্ট পেল না, কেন ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো, এগুলো তো রাষ্ট্রের দায়িত্ব। অতএব মোদি অমিত শাহ এখন ঘেরাটোপে আছে, কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আমাদের 28 জন 29 জন কতজন জানি না ভারতীয়কে আমরা হারালাম, তাদের পরিবারে হাহাকার, কিন্তু রাজনীতির সওদাগররা এটা নিয়ে বাজার গরম করছে, ভারতবর্ষের হিংসা ছড়াচ্ছে এবং চতুর্দিকে মুসলিমদের আক্রমণ করছে। এটাকে প্রতিহত করতে হবে হিন্দুদের, এদের দাঁত ভাঙা জবাব এদেশের হিন্দুদের করতে হবে, কারণ দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, এরা এইসব করছে মানুষের দৃষ্টিভঙ্গি মূল সমস্যা থেকে সরিয়ে দেওয়ার জন্য। আমরা দেখলাম যে সাম্প্রতিক হামলা নিয়ে কিছু কিছু মিডিয়া হিন্দু বলছে, একদম হিন্দুদেরকে দেখা যায় হিন্দুদেরকে শুধু মারা হয়েছে। এই দাবি কতটা তথ্যভিত্তিক? আদৌ কি প্রশাসন নিরপেক্ষ ব্যবস্থা নিচ্ছে? কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা যতদূর শুনেছি 2-3 জন মুসলিমও মারা গেছে, এবং ওদের উদ্ধার করতে গিয়ে মুসলিমরাই জীবন বিপন্ন করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এবং ওরা যখন ওই পাহাড়ে ফেসে যায় তাদের বিনা খরচে খচ্চরে করে তারা পাহাড় থেকে নামিয়ে এনেছে, তাদের নিজের বাড়িতে রেখেছে, তাদের খাবার জল এমনকি তাদের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ারও বিনা পয়সায় বন্দোবস্ত করেছে। কারোর টাকা না থাকলে বলেছে আমরা টাকাও দেবো আপনাদের বাড়ি ফেরার জন্য। কিন্তু ভারতের যে বিমান পরিষেবা, সেই কর্পোরেট কোম্পানিগুলো তাদের কাছে 60,000 65,000 টিকিট নিয়েছে, যেই টিকিটটা 3 থেকে 5,000-এর মধ্যে থাকে। তাহলে দেশভক্ত কারা আর মানুষের সুযোগ কারা নেয়, এটা পরিষ্কার। অতএব এই যে ব্যবস্থা, এখানে সরকার কেন রেস্কিউ করার ব্যবস্থা করলো না? একটা ধরুন মানলাম ওখানে কনস্পিরেসি ছিল না, মোদিজির কোনো হাত ছিল না, অমিত শাহর কোনো হাত ছিল না, কিন্তু তাদের উদ্ধার করতে মোদিজির হাত কোথায়, অমিত শাহর হাত কোথায়? সরকারি ব্যবস্থায় তাদের, তা তো ভারতের মধ্যে আছে, ভারত সরকার তাদের পরিষেবা দিতে পেল না। সেখানেও ওই বিমান কোম্পানিগুলোকে লুটার জন্য সুযোগ দেওয়া হলো, তাতেও কি মোদিজির কাটমানি ছিল নাকি? তাদেরকে কেন নিয়ন্ত্রণ করা না? ওই অবস্থায়, আপাতকালীন অবস্থায় ভারত সরকারের তাদের উদ্ধার করার এবং বাড়ি ফেরানোর দায়িত্ব নেওয়া উচিত ছিল। তাহলে ভারত সরকারের ভূমিকা কোথায়? তাদের সুরক্ষা দেওয়াতে ভারত সরকারের ভূমিকা নেই, তাদের রেস্কিউ করতে, তাদের বাড়ি ফেরাতে ভারত সরকারের ভূমিকা নেই। তাহলে ভারত সরকার কি একটা কর্পোরেট কোম্পানি হয়ে গেল? সব সিচুয়েশনের ফায়দা নেব, ওই হত্যালীলাকে নির্বাচনে ফায়দা তুলব, ওই পরিস্থিতিতে টিকিট বেচে প্লেনের আমরা ফায়দা তুলে নেব। তো এইটা খুব দুর্ভাগ্যজনক, দেশের মানুষকে খুব সিরিয়াসলি ভাবতে হবে, কারণ আমার মনে হয় ভারত আর সহ্য করার অবস্থায় নেই। যে পর্যায়ে ভারত পৌঁছে গেছে, এখনই যদি ভারতবাসীরা ঐক্যবদ্ধ হয়ে রুখে না দাঁড়ায় আর এইভাবে যদি ভারতের রক্তের বিনিময়ে রাজনীতি হয়, তাহলে এর থেকে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, ইসরায়েল যেমন প্যালেস্তাইনকে শেষ করেছে, আমরা মোদির বাচ্চা, আমরা এখানেও শেষ হবে। এই রকম মন্তব্য কি উস্কানিমূলক নয়? সাম্প্রদায়িক পুরো তো উস্কানিমূলক বক্তব্য এটা, আপনি কি বলছেন? উস্কানিমূলক তো বটে, এর আগে ধুলিয়ানের ঘটনায় ও পরিষ্কার বলেছে যে এখানে যারা পরিযায়ী শ্রমিক আছে, এখানে হিন্দুদের বেছে বেছে মেরেছে, এবং এরা যখন ভিন রাজ্যে যাবে ওখানে আমাদের বিজেপির লোকরা কিন্তু এদেরকে খুঁজে খুঁজে মারবে। সেই প্রক্রিয়া চালু হয়ে গেছে, উড়িষ্যাতে হয়ে গেছে, মুম্বাইতে হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চালু হয়ে গেছে। তাহলে এরা মানুষের রক্তের বিনিময়ে রাজনীতি করতে চায়, এবং এইখানে গাজার সঙ্গে তুলনা করেছে, গাজায় যেইভাবে মারা হচ্ছে এইখানে এইভাবে মারবো। আমার কথা হচ্ছে ওর যা চরিত্র, এখন পর্যন্ত কোনো ইঁদুর মেরেছে কিনা আমি জানি না, ওই যে সিকিউরিটি স্কোয়াডের নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যে স্কোয়াড জেড ক্যাটাগরির, ওইটাকে ছেড়ে দিয়ে একা ঘুরুক। হিন্দুদের বুঝতে হবে এ দাঙ্গা লাগাতে যায়, ঝগড়া লাগাতে যায়, ক্ষুধার্ত গরিব মানুষগুলোকে যাদের বেঁচে থাকা আজকে দায় হয়ে গেছে, তাদের কি করে লড়াইয়ের ময়দান লাগবে? কিন্তু ও তো সেফ আছে, ও তো লড়বে না। ও কোথায় লড়বে? লড়ুক না, শুভেন্দু আসুক, এবং ও যা যা বলছে যে আমি মোদির বাচ্চা, ও তো ওর মার উপরে আঙুল তুলে দিচ্ছে, মার চরিত্র হরণ করছে। এ কোন কুলাঙ্গার ছেলে? ওর নিজের একটা বাবা তো আছে, ও তো শিশির অধিকারীর ছেলে। এখন ও যদি বলে আমি মোদির বাচ্চা, তাহলে তোর মাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। মানে
এরকম নষ্ট ছেলে, কুলাঙ্গার ছেলে রাজনীতির জন্যে মাকে এইভাবে বদনাম করতে পারে আমি ভাবতে পারি না। আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে যখন কোনো হিন্দু নাগরিক মারা যায় তখন কেন্দ্রীয় নেতারা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পদত্যাগ কেন দাবি করা হচ্ছে না? তারা কি ধোয়া তুলসী পাতা? কি বলছেন এই বিষয়ে? দেখুন, দেশব্যাপী দাবি উঠছে, দেশব্যাপী দাবি উঠছে, সেইটা তো বিজেপির নেতারা তুলবে না, সাধারণ মানুষ তুলছে। কিন্তু আমি বুঝতে পারছি না, রাহুল গান্ধী বলছে আমরা দেশের সঙ্গে আছি, আমরা মোদি অমিত শাহর যা সিদ্ধান্ত হবে তার সঙ্গে আছি। আমি মনে করি খুব নোংরা কথা বলেছে। এই ঘটনাটা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ নয়, এই ঘটনাটা চীন বা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ না, শ্রীলঙ্কার সঙ্গে যুদ্ধ নয় যে আপাতকালীন অবস্থায় আপনাকে দেশের সঙ্গে থাকতে হবে। দেশের একটা অপদার্থতায় ওটা স্বীকার করেছে যে চুক হুয়া হ্যায়, ভুল হয়েছে। তাহলে অমিত শাহ আর মোদি ভুল করবে আর রাহুলকে তার পিছনে দাঁড়াতে হবে, এরকম নপুংসক রাজনীতি আমি বুঝি না, এরকম তেলমাখা রাজনীতি। হ্যাঁ, ওরা রাজনীতিতে এই কারণেই সফল নয়, দেশের মানুষ বিপন্ন রাষ্ট্রের গাফিলতির জন্য। আর যদি বলেন যে সাঁড় গার্ড, তাহলে তো আরও মানে ভয়ঙ্কর অভিযোগ যে ওই টেররিস্টদের সুযোগ করে দেওয়া হয়েছে মানুষগুলোকে হত্যা করার জন্য, সিকিউরিটি সরিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় রাহুল গান্ধী থাকবে সঙ্গে অমিত শাহর সঙ্গে, মোদির সঙ্গে? এটা দেশের সঙ্গে থাকার মানে বলা হয়? আরে আপনি দেশের মানুষের সঙ্গে থাকবেন না মোদি অমিত শাহর সঙ্গে থাকবেন? রাহুল গান্ধী এইটা ঠিক করুক। আমি মনে করি রাহুল গান্ধী অতি অপদার্থতার মতো কথা বলেছে, এটা পদলেহনকারীদের কথা। আপনি দেশের মানুষ বিপন্ন, দেশের মানুষের প্রতি দাঁড়ান, আপনি বিরোধী নেতা। আপনি রাহুল গান্ধী কেন অমিত শাহ মোদির সঙ্গে থাকবেন? তাদের ভুল, তাদের অন্যায়ের সমর্থনে আপনি দাঁড়াবেন? আরে যুদ্ধ হোক না, পাকিস্তানের যুদ্ধ হলে আমরাও যাব, আমাদেরও ট্রেনিং দিক, অস্ত্র দিক, আমরা দেশের জন্য লড়বো। কিন্তু এই কথা আপনি বলবেন অন্ধভাবে আমি সাপোর্ট করব, হ্যাঁ, ওই মোদি অমিত শাহকে। আমি মনে করি কংগ্রেস যদি এরকম ক্যালাসের মতো রাজনীতি করে তাহলে এই কোনো আগামী দিনে কোনো দিনই কংগ্রেস অন্তত রাজনীতি করতে পারবে না, রাজনীতিতে সফল হবে না।